এবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানকে বাঁচাতে পাশে দাঁড়ালো আমেরিকা। তুরস্কের তীব্র জনবিক্ষোভ দমন করতে কি করবেন ট্রাম্প? ভারতের নাগপুরে আবারও হিন্দু মুসলিম সংঘর্ষের শঙ্কা, জনসমাগমে নিষেধাজ্ঞা। মাজার ভাঙবে কি কট্টর হিন্দুত্ববাদীরা? স্বৈরশাসক আসাদকে ফেরত চেয়ে রাশিয়াকে আলটিমেটাম সিরিয়া সরকারের, না দিলে মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েলের পর এবার কি তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতা টিকিয়ে রাখতে সহায়তা করছে আমেরিকা? এমন প্রশ্ন উঠেছে সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপের ঘটনা ফাঁস হওয়ার পর। গেল 18 মার্চ তাদের মধ্যে কথা হয়, তবে সেই ফোন আলাপের খবর যথেষ্ট গুরুত্ব পায়নি বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে। জানা গেছে সেই আলোচনায় তুরস্কে চলমান সরকার বিরোধী তীব্র বিক্ষোভ দমনে সহায়তা করতে প্রেসিডেন্ট এরদোয়ানকে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। Dimdik ayakta olacağımı bütün milletim bilsin. O kişiye ve onun bütün bu süreci... এরদোয়ান বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে এখন উত্তাল গোটা তুরস্ক। রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল সহ তুরস্কের ছোট বড় বিভিন্ন শহরে তার মুক্তির দাবিতে ও এরদোয়ানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নেমে আসছে জনতার স্রোত। এর মাঝে ইমামোগলুকে দাপ্তরিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে, যা আরও উস্কে দিচ্ছে বিক্ষোভকারীদের। তবে চৌকস এরদোয়ান হয়তো জনতার এই জোয়ার দেখেও খুব একটা বিচলিত হচ্ছেন না, কেননা তিনি পাশে পেয়েছেন বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সম্প্রতি তিনটি আলোচিত ফোন আলাপের ঘটনা ঘটেছে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফোন আলাপ। এরপরই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও ফোন আলাপ হয় ট্রাম্পের। এরদোয়ান ট্রাম্পের সেই ফোন আলাপে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং সিরিয়াকে ঘিরে আঞ্চলিক বিষয়গুলো গুরুত্ব পায়। তবে গত 18 মার্চ হওয়া সেই ফোন আলাপ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে যথেষ্ট গুরুত্ব পায়নি। বিভিন্ন গণমাধ্যমে ফোন আলাপের বিষয়ে সংবাদ প্রকাশ হলেও আড়ালেই থেকে যায় তুরস্কের অভ্যন্তরীণ ইস্যু। তুরস্কে এরদোয়ান বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এবং এই ইস্যুতে দুই নেতার কোনো কথা হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এক পডকাস্টে স্বীকার করেন এরদোয়ান ট্রাম্পের ফোন আলাপ গণমাধ্যমগুলো এড়িয়ে গেছে। তবে সেই সাথে তিনি এও ইঙ্গিত দেন সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। I think you'll see that in the reporting in the coming days. এবার উইটকফের দেওয়া সেই ইঙ্গিতই সত্য প্রমাণিত হলো। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলো সেই ফোন আলাপে কিভাবে এরদোয়ানকে আশ্বস্ত করেছিলেন ট্রাম্প। তুর্কি টুডের প্রতিবেদন মতে কথোপকথনের সময় ট্রাম্প তুরস্কে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাককে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে তুলে দিয়েছেন। ট্রাম্প এরদোয়ানকে বলেছেন, আমাদের রাষ্ট্রদূত শিগগিরই তার দায়িত্ব পালন শুরু করবেন এবং তিনি আপনার সেবায় নিয়োজিত আছেন। আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারেন, আর এখানে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই। এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরস্কের ভূমিকার প্রতিও আস্থা প্রকাশ করেছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলোতে আঙ্কারার নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য ও সিরিয়ায় তুরস্কের ভূমিকায় আমরা বিশ্বাস রাখি। সিরিয়া এখন তুরস্কের হাতে ন্যস্ত। এরদোয়ানও এ সময় আশাবাদ ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা আরও সুদৃঢ় এবং ফলপ্রসূ হবে। শুধু ট্রাম্প নয়, মার্কিন ধনকুবের এলন মাস্কের সাথেও উষ্ণ সম্পর্ক রয়েছে এরদোয়ানের। আন্দোলনের মুখে পড়া এরদোয়ানকে রক্ষায় রীতিমতো উঠে পড়ে লেগেছেন মাস্ক। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স থেকে তুরস্কের সরকার বিরোধী আন্দোলনে জড়িতদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পরপরই তুরস্কের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেন ট্রাম্প। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন ইস্যুতে এরদোয়ানকেই বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করেন ট্রাম্প। মিত্র যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে এরদোয়ান এই গণবিক্ষোভ কতটুকু সামাল দিতে পারেন সেটিই এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভারতের নাগপুরে আবারও হিন্দু মুসলিম সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পাশাপাশি মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার গুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে
কট্টর হিন্দুত্ববাদীরা। এসবের জেরে ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর শহরে জনসমাগমে 2 সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় পুলিশ কমিশনার পারভিন পাওয়ার জানিয়েছেন 25 মার্চ থেকে 8 এপ্রিল পর্যন্ত 5 জনের বেশি লোক সমাগম, অনুমতি ছাড়া মিছিল, মিটিং, মাইক ব্যবহার আর অস্ত্র বহনে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ঈদ উল ফিতর ছাড়াও ছত্রপতি সম্ভাজি মহারাজের মৃত্যুবার্ষিকী, ঝুলেলাল জয়ন্তী, রাম নবমী থাকায় সংঘর্ষের আশঙ্কা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হলো। নিষেধাজ্ঞার পরও কট্টর হিন্দুত্ববাদী একাধিক সংগঠন আওরঙ্গজেবের মাজার উচ্ছেদের দাবিতে অনড় থাকায় হিন্দু মুসলিম সংঘর্ষের আশঙ্কা এখনও দূর হয়নি। গত 17 মার্চ মাজার ঘিরে অবস্থান নেওয়া মুসলিমদের সাথে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হলে 22 মার্চ অন্তত 92 জনকে আটকের কথা জানায় রাজ্য সরকার। এদিকে ওই হামলার ঘটনায় গুজব ছড়ানোয় অভিযুক্ত ফাহিম খানের বাসা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। গত 19 মার্চ সাইবার আইনে তাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পলাতক স্বৈরশাসক বাশার আল আসাদকে ফেরত চেয়ে রাশিয়াকে আলটিমেটাম দিয়েছে সিরিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার। আসাদকে বিচারে মুখোমুখি দাঁড় করাতে তাকে ফেরত চাওয়া হয়েছে। আসাদকে ফেরত না দিলে সিরিয়ায় থাকা রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো ঝুঁকিতে পড়তে পারে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সতর্ক করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ডিসেম্বরে বিদ্রোহীদের কাছে উৎখাত হওয়ার পরপরই পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন বাশার আল আসাদ। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পলাতক স্বৈরশাসক বাশার আল আসাদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে মরিয়া হয়ে উঠেছে সিরিয়ার নতুন সরকার। সেই লক্ষ্যে এবারে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছ থেকে আসাদকে ফেরত চেয়ে আলটিমেটাম দিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে 22 মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আনুষ্ঠানিকভাবে আসাদকে ফেরত চেয়েছেন আল শারা। তিনি বলেন, দেশের মাটিতে আসাদের উপস্থিতি নিশ্চিত করার মধ্য দিয়েই তার বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী সিরিয়াবাসী। গত বছরের 8 ডিসেম্বর বিদ্রোহীদের সামরিক অভিযানে পতন হয় সিরিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল আসাদের। তার শাসনামলে 14 বছর ব্যাপী চলা গৃহযুদ্ধে 6 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। এসব মৃত্যুর জন্য অভিযুক্ত আসাদকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে চায় সিরিয়া। তবে উৎখাত হওয়ার পরপরই বিদ্রোহীদের চোখে ধুলো দিয়ে বিমান যোগে রাশিয়ায় পালিয়ে যান আসাদ। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। এ প্রেক্ষাপটে আসাদকে হস্তান্তরের আহ্বান জানাচ্ছে সিরিয়ার নতুন সরকার। পুতিনকে উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট বলেছেন, আসাদকে ফেরত দেওয়ার বিনিময়ে সিরিয়ায় রাশিয়ার স্বার্থ রক্ষিত হবে, অন্যথায় সেগুলো ঝুঁকির মুখে পড়বে বলে আলটিমেটাম দেন তিনি। আল শারা বলেন, সিরিয়ায় যেসব রুশ বিমান ও নৌঘাঁটি আছে, আসাদকে প্রত্যর্পণ করলে রাশিয়াকে সেগুলো তত্ত্বাবধানের সুযোগ দেয়া হবে, না হলে এগুলোর নিয়ন্ত্রণ বা নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কা আছে। দীর্ঘদিনের মিত্র বাশার আল আসাদের পতন ও বিদ্রোহীরা ক্ষমতায় বসায় সিরিয়ার তারতাস ও খামামেমে নিজ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া। সেই নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে তারা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রভাব ধরে রাখা, রসদ সরবরাহ ও লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারতাসের এই রুশ নৌঘাঁটি। অন্যদিকে আফ্রিকা জুড়ে বিভিন্ন তৎপরতা ও কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খামামেমের বিমান ঘাঁটিটি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সিরিয়ার নতুন সরকার আসাদ আমলে নির্যাতন নিপীড়নের যথাযথ বিচার করুক, এ ব্যাপারে রাশিয়ার সমর্থন আছে। 20 মার্চ আল শারাকে দেয়া বার্তায় দ্রুত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরুক সেই প্রত্যাশা জানান পুতিন। অন্যদিকে রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সম্ভবত বাশার আল আসাদকে হস্তান্তরের ব্যাপারে রাশিয়া সম্মত হবে না। তবে আল শারার আনুষ্ঠানিক আহ্বানের পর মস্কোর অবস্থান কি, শেষ খবর পর্যন্ত তা জানা যায়নি। আনুষ্ঠানিকভাবে আসাদকে ফেরত চাওয়ার মধ্য দিয়ে রাশিয়াকে চাপে ফেলল সিরিয়া। এ প্রেক্ষাপটে পুতিন কি পদক্ষেপ নেন, আগামীতে মস্কো দামেস্ক সম্পর্কের গতিপথ নির্ধারণে তা বিশেষ ভূমিকা রাখবে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চললেও ইউক্রেনে হামলা বন্ধ করেনি রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একদিকে হামলা অব্যাহত রেখেছেন, অপরদিকে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এতে প্রশ্ন উঠেছে, যুদ্ধ বন্ধ নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে রুশ প্রেসিডেন্টের? বিশ্লেষকদের মতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে ফাটল ধরিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে অন্য উচ্চতায় পৌঁছতে যাচ্ছে রাশিয়া। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
শান্তি আলোচনার জন্য মধ্যস্থতা চললেও ইউক্রেনে হামলা থামায়নি রাশিয়া। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে, আসলে কি চাচ্ছেন পুতিন? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বাস, ইউক্রেনের যুদ্ধ থামিয়ে পুতিন শান্তি প্রতিষ্ঠা করতে চান। যদিও গত 3 বছর যে উদ্দেশ্য নিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে আসছে, সেই উদ্দেশ্য থেকে এখন পর্যন্ত সরে আসেনি রাশিয়া। শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার দেওয়া শর্তগুলো সেই ইঙ্গিত দিচ্ছে বলে অভিমত বিশ্লেষকদের। যুদ্ধ বন্ধে পুতিনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছে ইউক্রেন ও ইউরোপীয় মিত্ররাও। আলোচনার মধ্যেই ইউক্রেনে একের পর এক হামলায় পুতিনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। পুতিনের শাসনামলে রাশিয়ার ব্যাপক অর্থনৈতিক উন্নতি হলেও ইউক্রেনে হামলায় গত 3 বছরে সেই অগ্রগতি স্থিমিত হয়ে অনেকটাই হুমকির মুখে। মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর রাশিয়ার ভূরাজনৈতিক অবস্থা নিয়ে অসন্তুষ্ট পুতিন। এবার তার প্রধান উদ্দেশ্য বিশ্ব রাজনীতির কলকাঠি নিজের কবজায় নেওয়া। তাই ইউক্রেনের ভূখণ্ড দখলে এখনও আগের অবস্থানে আছেন রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পের যুদ্ধ বন্ধের তারা রাশিয়ার সেই পরিকল্পনাকে আরও সহজ করে দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে পুতিনের প্রতি ট্রাম্পের এই নমনীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের সাথে নীতিগত দূরত্ব তৈরি হচ্ছে ইউরোপের। ইউক্রেন যেন ন্যাটোর সদস্য না হতে পারে, পুতিনের সেই পরিকল্পনাও এখন পরিণতির দিকে। ফলে প্রেসিডেন্ট পুতিন একদিকে যেমন নিজস্ব স্বার্থ উদ্ধারে ন্যাটো থেকে ইউক্রেনকে দূরে রাখতে পারছে, তেমনি ট্রাম্পের সাথে বন্ধুত্বের মোক্ষম ব্যবহার করে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরিতেও সফল ভূমিকা রাখছে। বিশ্লেষকরা মনে করছেন পুতিন ইউক্রেন যুদ্ধ থামাতে নয়, নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া, যা বৈশ্বিক নেতৃত্বের কাঠামো আর ভূরাজনীতিতে রাশিয়াকে অন্য উচ্চতায় বসানোর রাস্তা সুগম করে দিচ্ছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 2 মাসের স্বস্তির পর আবারও রক্তগঙ্গা। ইসরায়েলি হামলায় আবারও মৃত্যুপুরীতে পরিণত গাজা। উত্তর, মধ্য ও দক্ষিণে একযোগে চলছে ধ্বংসযজ্ঞ। 17,000-এর বেশি শিশু সহ নিহতের সংখ্যা 50,000 পেরিয়েছে। নিখোঁজ হাজারো মানুষ। খাদ্য, পানি, চিকিৎসা কোনো কিছুরই ব্যবস্থা নেই। বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। বাস্তুচ্যুতদের অভিযোগ, বিশ্ব, আরব রাষ্ট্র ও মুসলিম বিশ্বের নীরবতা এই হত্যাযজ্ঞের অন্যতম কারণ। পেছন থেকে অস্ত্র আর সমর্থন দিয়ে মধ্যস্থতার নাটক করছে যুক্তরাষ্ট্র। এই অবরুদ্ধ উপত্যকা কি আদৌ কখনো পাবে শান্তির দেখা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2 মাস তুলনামূলক শান্ত থাকার পর যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নির্মম অভিযান চালাচ্ছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকার উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় চলছে লাগাতার হামলা। আক্রমণের তীব্রতা বৃদ্ধির মধ্য দিয়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 50,000-এর ঘর। পেছন থেকে অস্ত্র আর সমর্থন দিয়ে মধ্যস্থতার নাটক করছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত কি হাসিল করতে চান গাজার কসাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই উগ্র ইহুদিদের স্বপ্ন মুসলমানদের সরিয়ে প্রতিষ্ঠা করা হবে অখণ্ড ইসরায়েল। সেই লক্ষ্য পূরণেই সন্ত্রাস দমনের নামে ফিলিস্তিনের গাজায় চালানো হচ্ছে ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। চলমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহল, মুসলিম বিশ্ব ও আরবরাই দায়ী, এমনটাই মনে করে বাস্তুচ্যুত গাজাবাসী। গোটা বিশ্ব, ইসলামী দেশগুলো এবং আরবদের নীরবতার কারণে শহীদ হয়েছে 50,000 ফিলিস্তিনি। একা দাঁড়িয়ে আছে গাজা উপত্যকা, একাই রক্ষা করছে নিজেকে। মৃত ও আহতের সংখ্যা বাড়ছে। আগের চাইতে ভয়াবহ আকার ধারণ করেছে মানবিক সংগ্রাম। যুদ্ধের কারণে আরো খারাপ অবস্থা হবে। যুদ্ধবাজদের সহায়তাকারী হয়েও এখন মধ্যস্থতার ভনিতা করছে মার্কিন প্রশাসন। সব ধরনের গোলাবারুদ দিয়ে এখনও তারা রাজনৈতিক ও সামরিকভাবে ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করছে। গাজায় গত 17 মাসের নির্বিচার আগ্রাসনে নিহত 50,000 ফিলিস্তিনির মধ্যে কেবল শিশুর সংখ্যাই 17,000-এর বেশি। এমন ব্যাপক মাত্রায় শিশু হত্যার ঘটনা ইতিহাসে বিরল। এর মধ্য দিয়ে মুছে গেছে গোটা একটি প্রজন্ম। গণহারে এত মানুষের মৃত্যুও থামাতে পারেনি ইসরায়েলের আক্রমণ। নথিবদ্ধ করা কঠিন হওয়ায় গাজায় নিহতের প্রকৃত সংখ্যা আসলে কত সেটা নিশ্চিত করে বলা অসম্ভব। 50,000 শহীদ হলেন, এদের কথা আমরা জানি। যাদের বিষয়ে জানি না তারা তো হিসেবের বাইরে। এই 50,000 শহীদ আমাদের মতোই বাঁচতে চেয়েছিলেন। এদের মধ্যে আছে যুবক, নারী ও শিশু।
তাদের তো কোনো অপরাধ নেই। এই আগ্রাসন ভয়ানক অবিচার। ইসরায়েলিরা আধিপত্য বিস্তার করেছিল, ইহুদিরা আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। খাবার নেই, পানি নেই, নেই মাথা গোজার ঠাঁই। জীবনের নিরাপত্তা এখানে রীতিমতো বিলাসিতা। এমন মানবেতর পরিস্থিতিতেও গাজাবাসীকে করতে হচ্ছে বেঁচে থাকার লড়াই। নিজের দেশে শান্তিতে বসবাস করার আকাঙ্ক্ষাই কি ছিল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের অপরাধ? আমরা জনগণ তো দোষী নই। আমরা কি অপরাধ করেছি যে 50 থেকে 60,000 মানুষকে শহীদ করা হয়েছে, 10,000 নিখোঁজ, আরো 50,000 আহত? আমরা কি করেছি? অনেক সংগ্রাম করছে আমরা। এবার একটু বিশ্রাম চাই, নিজেদের দেশে থাকতে চাই, একটু স্বস্তি চাই। অথচ পান করার জন্য 1 গ্যালন পানির পিছনেও দৌড়াইতে হয়। গ্যাস না থাকায় খাবারের বন্দোবস্ত করার জন্য ছুটতে হয় কাঠের লাকড়ি সংগ্রহে। গাজায় ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন শুরু হয় 2023 সালের 7 অক্টোবর। এই সময়কালে 2 দফায় ছিল সাময়িক যুদ্ধবিরতি। নিজের ক্ষমতা ধরে রাখতে চলমান যুদ্ধ বন্ধে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক যুদ্ধবিরতি ভঙ্গের ফলে আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে গোটা পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মাহে রমজান শুধুমাত্র একটি নির্দিষ্ট সময়ে পানাহার থেকে বিরত থাকার মাস নয়, একই সাথে এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। পবিত্র এই মাসকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। কোথাও সাহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। প্রতিটি অঞ্চলের রমজান পালন আলাদা আলাদা গল্প বলে। এ নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশে রমজান। এবারের পর্বে ইরাক নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ফোরাত নদীর তীরবর্তী মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ মুসলিম দেশ ইরাক আব্বাসীয় খেলাফতের সময় প্রতিষ্ঠিত যুদ্ধবিধ্বস্ত দেশটি পার করছে কঠিন সময়। এর মাঝেও বিশ্বের অন্যান্য দেশের মতো পবিত্র মাহে রমজানে ইরাকি মুসলমানরা ধরে রেখেছেন ইসলামী ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতির চর্চা। ইবাদত, বন্দিগি আর উৎসবে মুখর থাকে রমজানের ইরাক। ইফতার আয়োজনে থাকে সুন্নতি খেজুর। গরু, মহিষ কিংবা ছাগলের দুধ পান করে রোজা ভাঙেন এখানকার মুসলমানরা। সাথে খাওয়া হয় টক দই দিয়ে তৈরি করা পানীয় সিনেনা। মসুর ডালের স্যুপ, শরবাত, আদাসও ইরাকিদের বেশ পছন্দ। মুখরোচক খাবার দাবারের জন্য দুনিয়া জুড়ে আছে ইরাকিদের সুনাম। দস্তরখানে থাকে সিদ্ধ চালের ভাত, ভেড়া অথবা মুরগির মাংস। মিষ্টান্ন হিসাবে থাকে মাহাল্লাবি বা দুধের তৈরি পুডিং। কখনো দেখা মেলে কুব্বা বুরঘুল, কুব্বা হালেব, হালাওয়াত শারিয়া নামের ঐতিহ্যবাহী সব আইটেম। সেহরিতে ইরাকিদের পছন্দ অল্প খাবার। টেবিলে থাকে মাখন মাখানো রুটি আর তাজা শশা। রমজানে স্থানীয় বাসিন্দারা খান নানা পদের শরবত। প্রতিবেশীদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পাঠানো এই অঞ্চলের অন্যতম ঐতিহ্য। মাগরিবের নামাজ আদায় করে মুসলমানরা খেলে থাকেন মেহিবেস নামের এক ধরনের খেলা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে কম্বলে লুকানো ছোট রিং খুঁজে বের করার এই আয়োজন। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ ইরাক। সাদ্দাম হুসেইনের পতনের পর থেকে মার্কিন হস্তক্ষেপ ও শিয়া সুন্নি কুর্দিদের দ্বন্দ্বে জর্জরিত ইতিহাসখ্যাত সমৃদ্ধ ঐতিহ্যের এই দেশ সংঘাত সংকট পেরিয়ে পবিত্র মাহে রমজানে সুন্দর আগামীর আশায় নতুন করে বুক বাঁধেন ইরাকের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তুরস্কের ঐতিহাসিক ও অন্যতম দর্শনীয় স্থান নীল মসজিদ, যা সুলতান আহমেদ মসজিদ নামেও পরিচিত। এটি শুধু স্থাপত্যশৈলী নয়, ইসলামী সংস্কৃতি ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদ বিশ্বব্যাপী মুসলিমদের জন্য এক বিশেষ আকর্ষণ। দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে ইস্তাম্বুলের নীল মসজিদ। তুরস্কের ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে অবস্থিত নীল একটি মসজিদ, যা সুলতান আহমেদ মসজিদ নামেও পরিচিত, এক বিস্ময়কর স্থাপত্য ও ইসলামী সংস্কৃতির প্রতীক। এটি শুধু ইস্তাম্বুল নয়, বরং পুরো মুসলিম বিশ্বের অন্যতম বিখ্যাত মসজিদ হিসেবে পরিচিত। অপূর্ব নীল রঙের টাইলস ও 6টি উঁচু মিনার সহ এই মসজিদ তার সৌন্দর্য, ইতিহাস ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে আসছে। সুলতান আহমেদ মসজিদের ইতিহাস শুরু হয় 1700 শতাব্দীর শুরুতে, যখন ওসমানীয় সুলতান প্রথম আহমেদ এটি নির্মাণের নির্দেশ দেন। 1609 থেকে 1616 সালের মধ্যে নির্মিত এই মসজিদ উসমানীয় স্থাপত্যশৈলীর এক অসাধারণ দৃষ্টান্ত। মসজিদটি মূলত সুলতান আহমেদের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হয়েছিল, যা তার শাসনামলের অন্যতম বড় কীর্তি হিসেবে গণ্য হয়।
তবে দুঃখজনকভাবে মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরপরই ১৬১৭ সালে সুলতান আহমেদ মৃত্যুবরণ করেন এবং তাকে এই মসজিদের সংলগ্ন সমাধিতে সমাহিত করা হয়। সুলতান আহমেদ মসজিদ শুধু নামেই নয়, এর অভ্যন্তরীণ নকশাও এক অনন্য শৈল্পিক নিদর্শন। মসজিদের দেয়ালে প্রায় ২০,০০০ হাতে তৈরি নীল রঙের ইজনিক টাইলস ব্যবহার করা হয়েছে, যা সূর্যের আলোয় এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে। এর বিশাল গম্বুজ ও ৬টি সুউচ্চ মিনার মসজিদটির আকাশচুম্বী সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। মসজিদের প্রধান নামাজের ঘরটি বিশাল ও খোলা, যেখানে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। অভ্যন্তরীণ স্থাপত্যশৈলীতে উসমানীয় ও বাইজেন্টাইন শিল্পের সংমিশ্রণ দেখা যায়, যা একে ইস্তাম্বুলের অন্যতম দর্শনীয় স্থাপত্যে পরিণত করেছে। এই মসজিদ ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিদিন এখানে হাজারো মুসল্লি নামাজ আদায় করতে আসেন, পাশাপাশি পর্যটকরাও এর সৌন্দর্য ও ইতিহাসের সাক্ষী হতে ভিড় করেন। এই নীল মসজিদ শুধুমাত্র উপাসনালয় নয়, এটি উসমানীয় সাম্রাজ্যের গৌরবময় ঐতিহ্যের একটি পরিচায়ক। আজও ইস্তাম্বুলের নীল মসজিদ তার প্রাচীন ঐতিহ্য ও নান্দনিক সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এটি ইসলামী স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন এবং বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে সমাদৃত। ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের অপূর্ব সমন্বয় এই মসজিদকে শুধু তুরস্কে নয়, বরং সমগ্র বিশ্বের একটি মূল্যবান ঐতিহ্যবাহী স্থাপত্যে পরিণত করেছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।